বাংলাদেশে বিগত আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশের আইজি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 14 জুন জাতীয় সংসদে বলেছেন, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে ধরতে 2025 সালের 11 এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। দুবাইতে বেনজির আহমেদের গ্রেপ্তারের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে একটি প্রশ্ন নানা মহলে ঘুরপাক খাচ্ছে। সেটি হলো, তাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে, নাকি আরাব খান কিংবা শিশু সন্ত্রাসী জিসান আহমেদের মতো আইনি মারপ্যাচে হাত ফসকে বেরিয়ে যাবে। ইন্টারপোলের সাথে কাজ করেছেন এমন কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি শনাক্ত বা গ্রেপ্তার হতে পারে, কিন্তু তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করছে বেশ কিছু যদি ও কিন্তুর উপর। অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা এক্ষেত্রে দুটি বড় বাধা দেখছেন, যেগুলোর কারণে অতীতে ইন্টারপোলের রেড নোটিশে গ্রেপ্তারকৃতদের অনেকেই দেশে ফিরিয়ে আনা যায়নি। তারা বলছেন, আরব আমিরাতের সাথে বাংলাদেশের দণ্ডিত বন্দী হস্তান্তর চুক্তি আছে, তবে কোনো সাধারণ প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি নেই। আবার ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে এর আগে দুবাই গ্রেপ্তার হওয়া দুজনকে পাসপোর্ট জটিলতার কারণে ফেরত আনতে পারেনি বাংলাদেশ সরকার। সূত্রগুলো বলছে, এই একই জটিলতা বেনজির আহমেদের ক্ষেত্রেও আছে। সে কারণে প্রশ্ন উঠছে, একই দেশে গ্রেপ্তার হওয়ায় দেশটির আদালত, পাসপোর্ট, নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত জটিলতা কি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার পথে বড় বাধা হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির আহমেদ। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক। 2022 সালের 30 সেপ্টেম্বর তিনি অবসরে যান। আওয়ামী লীগ আমলের শেষ দিকে 2024 সালের মার্চে বেনজির আহমেদের ঘরে আলাদিনের চিরাগ এবং 3রা এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। সেখানে সাবেক আইজিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপরে আলোচনা শুরু হয় তাকে নিয়ে। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আমলে ওই বছরের 22 এপ্রিল বেনজির আহমেদের বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। একই দিনে দুর্নীতি দমন কমিশন জানায় বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান শুরু করেছে। পরে দুদকের আবেদনে বেনজির, তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ প্রয়োগের আদেশ দেয় ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ারও অবরুদ্ধ করার আদেশ আসে। এর মধ্যে খবর আসে বেনজির তার স্ত্রী কন্যাদের নিয়ে আগেই দেশ ছেড়েছেন। পরে বেনজির আহমেদ নিজেও বোট ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগের জন্য দেওয়া চিঠিতে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে থাকার কথা বলেন। 24 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আরো অনেকের মতো বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত গতি পায়। তার এবং তার পরিবারের বিরুদ্ধে 1 ডজনের বেশি দুর্নীতির মামলা করে দুদক। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও তদন্ত শুরু হয়। এত সব অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাবেক এই পুলিশ প্রধানকে ধরতে 2025 সালের 22 এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এরপর মে মাসে 11 কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেয় ঢাকার একটি আদালত। সেই মামলা বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। 14 জুন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন। তবে বেনজির আহমেদকে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি নিয়ে ধোঁয়াশা আছে। বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে, লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার পথে দুবাই এয়ারপোর্টে ট্রানজিটের সময় বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন। তবে দুবাইয়ের একটি সূত্র বলছে, বেনজির আহমেদ কোথাও থেকে দুবাই আসেননি, বরং তিনি দুবাইতেই ছিলেন। তার এক মেয়েকে বিদায় দেওয়ার জন্য তিনি দুবাই এয়ারপোর্টে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরেকটি সূত্র বলছে, তাকে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ছাড়ার পর থেকে দুবাইতে আছেন এবং সেখান থেকে তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন।
বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি আবুধাবি থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সেখানকার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে আটক আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকায় পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে ইন্টারপোলে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশের ভিত্তিতে আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোলের রেড নোটিশে দেখা যায়, বেনজির আহমেদের বিরুদ্ধে ওই নোটিশ প্রকাশ করা হয় ২০২৫ সালের ১১ এপ্রিল। সেখানে তাকে ফিউজিটিভ ওয়ান্টেড ফর প্রসিকিউশন বা বিচারের জন্য পলাতক আসামি হিসেবে বর্ণনা করা হয়েছে। সতর্কতামূলক অংশে তার নামের পাশে ডেঞ্জারাস এবং এসকেপ রিস্ক লেখা রয়েছে। রেড নোটিশে বলা হয়, ২০২৪ সালের ২৭ আগস্ট দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে বেনজির আহমেদ প্রায় ১১.৫ কোটি টাকার সম্পদের তথ্য দেন। তবে দুদকের অনুসন্ধানে ২.৫ কোটিরও বেশি টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। ইন্টারপোলের রেড নোটিশে বলা হয়, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের মামলায় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত বেনজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে পরে রেড নোটিশ জারি করা হয়। অবৈধ সম্পদের মামলার পাশাপাশি পাসপোর্ট জালিয়াতির এক মামলাতেও বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তখন আদালতের আদেশে বলা হয়, ডিআইজি, অতিরিক্ত আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারি চাকরিজীবী হয়েও বেনজির আহমেদ একাধিকবার নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন। বিভাগীয় এনওসি ছাড়াই আবেদন করে তিনি প্রতারণামূলক উপায়ে পাসপোর্ট নিয়েছিলেন। বেনজিরের বিরুদ্ধে জারি করা এই রেড নোটিশটি ইন্টারপোলের ওয়েবসাইটে নেই। সূত্রগুলো বলছে, ইন্টারপোল নিজেই সব রেড নোটিশ প্রকাশ করে না। অনেক নোটিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকে। বেনজির আহমেদের গ্রেপ্তারের খবরের পর থেকে এখন মূল প্রশ্ন দাঁড়িয়েছে, তাকে কি বাংলাদেশে ফেরত আনা যাবে এবং যদি আনা যায় সেটি কত দ্রুত সম্ভব। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদকে ফেরত আনার প্রক্রিয়া তুলে ধরে বলেছেন, এনসিবি আবুধাবি জানিয়েছে, ইউএর ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে ১২ জুন, সেই হিসেবে আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সরকারকে আবেদন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে। তবে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশে কোনো ব্যক্তি শনাক্ত বা গ্রেপ্তার হতে পারেন, কিন্তু তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যে দেশে তিনি আটক হয়েছেন সেই দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার উপর। কারণ ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং এটি হলো ইন্টারপোলের সদস্য দেশগুলোর কাছে একটি অনুরোধ, যাতে কোনো পলাতক ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ধারণ এবং প্রয়োজনে সাময়িকভাবে আটক করা যায়। এর ভিত্তি হতে হয় সংশ্লিষ্ট দেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা বিচারিক আদেশ। এক্ষেত্রে প্রথম দেখার বিষয়, আরব আমিরাতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে কিনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২০১৪ সালের ২৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের জাবিল প্যালেসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও দণ্ডিত বন্দি বিনিময় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির নাম ছিল দণ্ডিত বন্দি হস্তান্তর চুক্তি বা এগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অফ সেন্টেন্সড পারসন। তবে এই চুক্তি শুধুমাত্র সেই সব কয়েদি বা বন্দীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ইতিমধ্যে কোনো একটি দেশে সুনির্দিষ্টভাবে সাজাপ্রাপ্ত হয়ে সে দেশের কারাগারে সাজা ভোগ করেছেন। তবে এই চুক্তি পলাতক, বিচারাধীন বা নতুন গ্রেপ্তারকৃত আসামিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি প্রযোজ্য হতো যদি আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো সাধারণ বা সার্বিক প্রত্যর্পণ চুক্তি কিংবা এক্সট্রাডিশন ট্রিটি থাকতো।
সাধারণ প্রত্যর্পণ চুক্তি থাকলে কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের আসামিকে ফেরত পাঠানো যেত। তবে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইনে বলা হয়েছে, কোনো দেশের সাথে সুনির্দিষ্ট প্রত্যর্পণ চুক্তি না থাকলেও পারস্পরিকতার নীতির ভিত্তিতে যে কোনো পলাতক আসামিকে প্রত্যর্পণ করা সম্ভব। তবে সেক্ষেত্রে বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। একই সঙ্গে দেখাতে হবে বাংলাদেশে তিনি ন্যায় বিচার পাবেন। দৈনিক প্রথম আলোর এক খবরে কয়েকজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, বেনজির আহমেদকে ফেরাতে বাংলাদেশকে সাধারণত কয়েক ধরনের নথি পাঠাতে হবে। এর মধ্যে থাকতে পারে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্ত সংক্রান্ত সারসংক্ষেপ, তার পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি। এসব নথি আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ ও প্রত্যয়ন করতে হতে পারে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে নথিপত্র যাচাই করবে, এরপর বিষয়টি আদালতের সামনে যেতে পারে। সে দেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশ বেনজির আহমেদকে ফেরত চাইছে সেই ধরনের অপরাধ আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। একে বলা হয় ডুয়েল ক্রিমিনালিটি বা উভয় দেশের আইনে অপরাধ হওয়া। তবে আদালত আরো কিছু বিষয় বিবেচনা করতে পারে, যেমন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কিনা, একই ঘটনায় আগে কোথাও বিচার হয়েছে কিনা, মামলা বা দণ্ড সময়সীমার কারণে অকার্যকর হয়েছে কিনা, আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আছে কিনা, অথবা তাকে ফেরত পাঠালে অমানবিক আচরণ বা অন্য কোনো আইনি ঝুঁকি তৈরি হতে পারে কিনা। সংশ্লিষ্টরা বলছেন, বেনজির আহমেদকে ফেরত আনার ক্ষেত্রে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পরিচয় ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, যে জটিলতায় এর আগে ইন্টারপোলের রেড নোটিশের কারণে দুবাই গ্রেপ্তার হওয়া 2 বাংলাদেশিকে ফেরত আনা যায়নি। এর মধ্যে সবশেষ ঘটনাটি হলো পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাব খান, যিনি রবিউল ইসলাম নামে পরিচিত। আরাব খানকে দুবাই থেকে ফিরিয়ে আনতে না পারার ঘটনাটি বাংলাদেশের পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি বড় ধরনের ধাক্কা ছিল। আরাব খানের ক্ষেত্রে সবচেয়ে বড় আইনি ও কূটনৈতিক বাধা ছিল তার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা। আরাব খান মূলত বাংলাদেশি নাগরিক হলেও তার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল। তিনি দুবাইয়ে বৈধ ভারতীয় নাগরিক হিসেবে ছিলেন। দুবাই পুলিশের সাধারণ নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিকে অন্য কোনো দেশের অনুরোধে হস্তান্তর করতে হলে তার নাগরিকত্ব সুনির্দিষ্ট করতে হয়। একই ঘটনা ঘটেছিল শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের ক্ষেত্রেও। 2019 সালে তাকে দুবাইয়ে গ্রেপ্তারের খবর আসে। বাংলাদেশ তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু পরে তার অবস্থান নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। তিনি ভারতীয় ও ডোমিনিকা রিপাবলিকের পাসপোর্ট ব্যবহার করেছিলেন। শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে আনা যায়নি। দৈনিক সমকালের খবর বলা হয়েছে, দুবাই গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট পাওয়া গেছে। রোববার দুবাই একটি সূত্র জানায়, বাংলাদেশ ছাড়াও তার কাছে পর্তুগালের পাসপোর্ট রয়েছে। এছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্র আছে। অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা মনে করেন, আরব আমিরাতের আদালত অন্য দেশের পাসপোর্ট, নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত জটিলতা বেনজিরের প্রত্যর্পণের পথে বড় বাধা হতে পারে। তবে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে ফেরানোর উদাহরণও আছে। 2022 সালের মে মাসে ঢাকায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে, 2015 সালে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে, গত বছরের জুলাইয়ে নরসিংদী শিবপুর উপজেলার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে ফেরত আনা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, আরাব খান কিংবা সন্ত্রাসী জিসানের মতো বেনজির আহমেদও হাত ফসকে বেরিয়ে যায় কিনা সেটি নির্ভর করছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সক্ষমতার উপর আর আরব আমিরাতের আদালতের সিদ্ধান্তের উপর। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।